কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎই আসে না। তারা আসার আগে অনেক দিন ধরে আমাদের অপেক্ষা করে। নীলও জানতো না তার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে। একদিন বিকেলে ডাকঘর বন্ধ করার সময় নীল তার টেবিলের উপর একটা সাদা খাম দেখতে পেল। খামের উপর কোনো নাম নেই, কোনো ঠিকানাও নেই, শুধু একটা লাইন, এই চিঠিটা যে ছেলেটার জন্য যে প্রতিদিন অন্যের ভালোবাসা পৌঁছে দেয়। নীল কিছুক্ষণ খামটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে চিঠিটা খুলল। ভিতরে লেখা ছিল, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে প্রতিদিনই দেখি। নীলের বুকটা কেমন যেন ধক করে উঠল। কে এই মানুষ? কে তাকে প্রতিদিন দেখে? তার সবচেয়ে বড় কথা, একজন অচেনা মানুষ কিভাবে নীলের এমন কিছু অভ্যাস জানে যা তার কাছে মানুষরাই জানে না। সেই দিন নীলও জানতো না, এই একটা চিঠির উত্তর দিতে গিয়েই তার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটাই শুরু হতে চলেছে। একটা গল্প যেখানে প্রথমে ছিল শুধু চিঠি, তারপর অপেক্ষা, তারপর ভালোবাসা, আর শেষে এমন এক রহস্য যার উত্তর নীল বহুদিন ধরে খুঁজে বেড়াবে। চলুন শুরু করি, কি হয়েছিল তাদের জীবনে। শহরের এক পুরনো মহল্লায় ছিল ছোট্ট একটি ডাকঘর। লাল ইটের দেয়াল, কাঠের জানালা, আর সামনে একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ। প্রতিদিন সকাল হলেই গাছটার নিচে এসে বসত নীল। নীলের একটা অদ্ভুত অভ্যাস ছিল, সে চিঠি পড়তেই ভালোবাসত। নিজের জন্য আসা চিঠি নয়, অন্য মানুষের চিঠি। অবশ্য চিঠির ভিতরের কথা পড়ত না সে। ডাকঘরের কর্মচারী হিসেবে তার কাজ ছিল চিঠিগুলো ঠিকঠাক ঠিকানায় পৌঁছে দেওয়া। কিন্তু প্রতিদিন শত শত খাম হাতে নিতে নিতে তার মনে হতো প্রতিটি খামের ভেতরে যেন একটা করে গল্প লুকিয়ে আছে। কেউ দূরের ছেলেকে লিখেছে, ভালো থেকো। কেউ মেয়েকে লিখেছে, পরীক্ষা শেষ হলে বাড়ি চলে এসো। কেউ স্বামীকে লিখেছে, অনেক দিন তোমার সঙ্গে কথা হয় না। আর কখনো কখনো কোনো খামের উপর শুধু লেখা থাকতো, যার কাছে এই চিঠি পৌঁছাবে। নীল ভাবত, পৃথিবীতে কত মানুষ আছে যারা নিজেদের মনের কথা মুখে বলতে পারে না, অথচ একটা ছোট কাগজের কাছে সব বলে ফেলে। একদিন বিকেলে ডাকঘর বন্ধ করার সময় নীল একটা চিঠি দেখতে পেল। খামটা ছিল সাদা, কোনো ডাক টিকিট নেই, শুধু সামনে সুন্দর হাতের লেখা, যে মানুষটা প্রতিদিন চিঠি বিলি করে, এই চিঠিটা তার জন্য। অবাক হয়ে গেল, চারিদিকে তাকালো। ডাকঘর তখন আর কেউ নেই। সে চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর নিয়ম ভেঙে খামটা খুলে ফেলল। ভিতরে মাত্র কয়েকটি লাইন। প্রিয় অচেনা মানুষ, তুমি হয়তো আমাকে চেনো না, তুমিও আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, কিন্তু প্রতিদিন বিকেলে তোমাকে এই ডাকঘরের সামনে দিয়ে যেতে দেখি। তুমি যখন চিঠিগুলো হাতে নিয়ে হাসো, তখন মনে হয় পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা অন্যের অপেক্ষার মূল বোঝে। তাই আজ তোমাকে একটা চিঠি লিখলাম। জানি না তুমি উত্তর দেবে কি না। একজন অচেনা মানুষ। চিঠিটা পড়ে নীলের মুখে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। সে সেদিন রাতে অনেকক্ষণ ঘুমাতে পারল না। কে লিখেছে, কেন লিখেছে, তার সবচেয়ে বড় কথা, সে কি সত্যি তাকে প্রতিদিন দেখেছে? পরদিন সকালে নীল ডাকঘরে গিয়ে চিঠিটা আবার পড়ল। তারপর একটা কাগজ বের করে লিখল, প্রিয় অচেনা মানুষ, তোমার চিঠি পেয়েছি। তুমি কি সত্যি আমাকে প্রতিদিন দেখো? নীল চিঠিটা সেই জায়গায় রেখে দিল। প্রতিদিন বিকেলে এসে দেখলো চিঠিটা নেই, তার জায়গায় আরেকটা খাম। প্রিয় নীল, হ্যাঁ, আমি তোমাকে প্রতিদিন দেখি। তুমি যখন সকাল 9টায় ডাকঘরে ঢুকো, তখন তোমার হাতে থাকে একটি পুরনো ব্যাগ। তুমি দুপুরে চা খাও, কিন্তু চায়ে চিনি কম দাও। আর বিকেলে ডাকঘর বন্ধ করার আগে কৃষ্ণচূড়া গাছটার দিকে একবার তাকাও। জানো, তোমার এই ছোট ছোট অভ্যাসগুলো আমার খুব ভালো লাগে। আমার
পরিচয় এখনই জানতে চেও না। চিঠির মানুষ হিসেবে আমাকে একটু সময় দাও। তোমার অচেনা মানুষ। নীল চিঠিটা পড়ে অবাক হয়ে গেল। তার মানে সত্যি কেউ তাকে এতদিন ধরে লক্ষ্য করছে। সেদিন থেকে শুরু হলো তাদের চিঠির সম্পর্ক। প্রতিদিন একটা করে চিঠি, কখনো বড়, কখনো মাত্র ৩-৪ লাইন। একদিন লিখল, তোমার প্রিয় ঋতু কোনটা? উত্তরে এলো বর্ষা, কারণ বৃষ্টির শব্দে মানুষের একাকিত্বটা একটু কম লাগে। নীল লিখল, তুমি কি একা? উত্তরে নীল এলো, সবাই কোনোভাবে একা নীল। কেউ মানুষের ভিড়ে থেকেও একা, কেউ আবার একা থেকেও কারো স্মৃতিতে ভরা। নীল সেই উত্তরটা অনেকক্ষণ ধরে ভাবল। ধীরে ধীরে তাদের চিঠিতে প্রশ্নের সংখ্যা বাড়তে লাগলো। প্রিয় বই, প্রিয় গান, শৈশবের স্মৃতি, ভয়, স্বপ্ন, অভিমান, সব কিছুই। কিন্তু একটা বিষয় তারা কেউই বলতো না, তাদের পরিচয়। একদিন নীল লেখল, তুমি যদি আমাকে কখনো দেখতে তাহলে প্রথমে কি বলতে? উত্তরে এলো, সম্ভবত বলতাম, তোমাকে চিঠিতে যতটা চিনি সামনে দাঁড়িয়ে হয়তো তার চেয়ে কম চিনব। আর নীল হেসে ফেলল। তারপর লিখল, আর আমি তোমাকে বলতাম, তুমি এতদিন কোথায় ছিলে? সে চিঠির কোনো উত্তর এলো না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, চিঠি নেই। নীল প্রতিদিন ডাকঘরে দরজার দিকে তাকিয়ে থাকতো। তার কাছের মাঝেও মনে পড়ে থাকতো সে সাদা খামের অপেক্ষা। 1 সপ্তাহ পর একটা চিঠি এলো। খামটা আগের চেয়ে একটু মোটা। ভিতরে লেখা, প্রিয় নীল, কিছুক্ষণ চিঠি লিখতে পারিনি। বাবা অসুস্থ ছিলেন, হাসপাতালে থাকতে হয়েছে। আজ তিনি একটা ভালো আছে, আর আগের থেকে বাবাও ভালো আছে। তুমি জানো, এই কয়েকদিন আমার বারবার তোমার চিঠিগুলি পড়েছি। অদ্ভুত না, একজন মানুষকে না দেখেও তার লেখা কয়েকটা লাইন এতটা আপন হয়ে যেতে পারে। নীল, তোমার সঙ্গে আমার একটা কথা বলার দরকার। আমি তোমাকে হয়তো খুব শীঘ্রই দেখতে চাই, কিন্তু ভয় করছে। কারণ চিঠির মানুষকে বাস্তবে দেখলে যদি সব কিছু বদলে যায়। তোমার অচেনা মানুষ। নীল অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর উত্তর লিখল, কিছু বদলাক, তবে একটা কথা মনে রেখো, চিঠিতে তুমি যে মানুষটাকে চিনেছ সে অভিনয় করেনি, সে সত্যি এমন। তাই বাস্তবে দেখলেও হয়তো খুব বেশি পার্থক্য হবে না। আমি অপেক্ষা করব। পরদিন চিঠি এলো, তাহলে আগামী শুক্রবার বিকেল 5টায় কৃষ্ণচূড়া গাছটার নিচে এসো। আমি তোমার সামনে দাঁড়াবো, কিন্তু একটা শর্ত আছে। তুমি আমাকে প্রথমে দেখে কিছু বলবে না, আমি কথা শুরু করব। তোমার অচেনা মানুষ। শুক্রবার বিকেল। নীল সকাল থেকেই অস্থির। ঘড়ির কাঁটা যেন এগোতেই চায় না। বিকেল 4:50 সে কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে গেল। কৃষ্ণচূড়া গাছটা। তারপর শুরু হলো তাদের সম্পর্কের একটি উন্নতি। 4:50, 4:59, তারপর 5টা। একজন মেয়ে ধীরে ধীরে রাস্তার ওপাশ থেকে এগিয়ে এলো। তার হাতে ছিল একটা নীল খাম, সাধারণ পোশাক, চোখে শান্ত একটা দৃষ্টি। সে এসে নীলের সামনে দাঁড়ালো। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর মৃদু হেসে বলল, তুমি চিঠিতে যতটা সুন্দর করে লিখতে, সামনে দাঁড়িয়ে যতটা চুপ। নীল বুঝে গেল সেই মানুষ, সেই কণ্ঠ যাকে সে কখনো শোনেনি, অথচ তার শব্দগুলো তার প্রতিদিনের অপেক্ষা হয়ে উঠেছে। আর নীলও ধীরে ধীরে বলল, তুমি? মেয়েটা হাসলো, হ্যাঁ, আমি মীরা। নীল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্যরকম হবে। মীরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, খারাপ নাকি ভালো? নীল মাথা নাড়ল, না, আমি ভেবেছিলাম চিঠির মানুষটা কল্পনার মতো হবে, কিন্তু তুমি তো একেবারেই সত্যি। মীরা হেসে ফেলল, আর তুমি? আমি? চিঠির নীল আর বাস্তবের নীল একই। নীল বলল, তুমি চাইলে পরীক্ষা করে দেখতে পারো। মীরা সেই মুহূর্তে কিছু বলল না, শুধু হাতে থাকা নীল খামটা নীলার দিকে বাড়িয়ে দিল। এটা তোমার জন্য। নীল খাম খুলল। ভিতরে লেখা, প্রিয় নীল, আজ প্রথমবার তোমাকে সামনে দেখলাম। অদ্ভুতভাবে আমার মনে হলো আমি যেন তোমাকে আগে থেকেই চিনি। অদ্ভুত ভালোবাসা এমনই, মানুষকে আগে চোখে দেখা লাগে না। কখনো কখনো একটা মানুষের লেখা কয়েকটা
তো কথার মুখের চেয়েও বেশি পরিচয় হয়ে। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি একা কিনা, আজ উত্তর দিচ্ছি না, কারণ আজ থেকে আমার চিঠিগুলো আমার ঠিকানা আছে। মীরা। নীল চিঠিটা পড়ে মাথা তুলল। মীরা তখন কৃষ্ণচূড়ার ফুলের দিকে তাকিয়েছিল। নীল বলল, তুমি জানো একটা কথা আমি কখনো লিখিনি। কি? তোমার চিঠি না এলে আমার দিনটা অসম্পূর্ণ লাগে। মীরা ধীরে ধীরে তার দিকে তাকালো। আমারও। সেদিন তারা অনেকক্ষণ কথা বলেছিল, তবে তাদের সম্পর্কে সবচেয়ে সুন্দর ব্যাপারটা ছিল সামনাসামনি দেখা হওয়ার পরও তারা চিঠি লেখা বন্ধ করেনি, বরং চিঠিগুলো আরও গভীর হয়ে উঠল। এবার চিঠিতে লেখা থাকতো, আজ তোমাকে দেখে ভালো লেগেছে। আজ তোমার মন খারাপ ছিল কিন্তু তুমি বলনি। আজ তুমি অনেক হেসেছিলে। আজ তোমার জন্য একটা বই কিনেছি। আজ তোমার কথা খুব মনে পড়ছে। কয়েক মাস কেটে গেল। একদিন মীরা একটা চিঠি দিল নীলকে। খামটা ছিল আগের মতোই সাদা, কিন্তু চিঠির শুরুতে লেখা, প্রিয় নীল, কিছু দিনের জন্য আমাকে এই শহরে জেলে যেতে হবে। বাবার চিকিৎসার জন্য অন্য শহরে যেতে হচ্ছে। কতদিন থাকবো জানি না, হয়তো কয়েক মাস, হয়তো আরও বেশি। আমি জানি তুমি অপেক্ষা করবে, বলবে, কিন্তু আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। শুধু একটা কথা বলবো, চিঠি লেখা বন্ধ করো না, কারণ দূরত্ব যদি আমাদের মাঝখানে আসে, চিঠিগুলো যেন সে আসে না। মীরা চলে গেল। শহরটা হঠাৎ খুব ফাঁকা হয়ে গেল। কৃষ্ণচূড়া গাছটা একই রকম ছিল, ডাকঘরও একই, কিন্তু নীলের প্রতিদিনের জীবনে যেন কিছু একটা নেই। সে চিঠিতে লিখত প্রতিদিন কোনো একটা পৃষ্ঠা, কখনো 5 পৃষ্ঠা। মীরা উত্তর দিত, কখনো দ্রুত, কখনো 1 সপ্তাহ পরে। এমন করে তাদের দিন চলে যেতে লাগলো। মীরার উত্তর এলো, আর তুমি নিশ্চয়ই বলবে আমি দেরি করে আসি, কিন্তু সত্যি বলছি নীল, আমি ফিরবো। তারপর হঠাৎ মীরার চিঠি বন্ধ হয়ে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। নীল ডাকঘরে প্রতিদিন অপেক্ষা করত, কিন্তু কোনো চিঠি আসতো না। সে জানতো না কি হয়েছে। ফোন নাম্বারও ছিল না, ঠিকানা ছিল, কিন্তু পাঠানো চিঠিও ফেরত আসছিল। নীল প্রথমবার বুঝলো অপেক্ষা কতটা কঠিন হতে পারে। মাস কেটে গেল। তারপর কয়েক মাস তাদের পুরনো আলমারি পরিষ্কার করতে গিয়ে নীল একটা খাম পেল। খামের উপর লেখা, নীলের জন্য, যদি কখনো আমার চিঠি হারিয়ে যায়। নীলের হাত কেঁপে উঠল। সে দ্রুত চিঠিটা খুলল। প্রিয় নীল, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছে থাকে, তাহলে বুঝবে আমার আগের চিঠিগুলো হয়তো তোমার কাছেও পৌঁছায়নি। বাবার চিকিৎসার পর আমাদের হঠাৎ করে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। তুমি আমাকে জানাতে পারিনি। তুমি হয়তো ভেবেছো আমি তোমাকে ভুলে গেছি। কখনই ভাববে না, কারণ মানুষ চাইলে সব কিছু ভুলতে পারে না। কিছু মানুষ জীবনে অংশ হয়ে যায়। তুমি আমার কাছে তেমনই। আমি জানি না এই চিঠি তোমার কাছে কখনো পৌঁছাবে, তবে একটা ঠিকানা রেখে যাচ্ছি। যদি কোনো দিন ফিরে আসতে পারি, আমি আবার কৃষ্ণচূড়ার গাছটার নিচে দাঁড়াবো, শুক্রবার বিকেল 5টায়। তুমি যদি আসো, আমি বুঝবো তুমি অপেক্ষা করেছিলে। আর যদি না আসো, তাহলে ধরে নেব তুমি ওই চিঠিগুলো শুধু কাগজেই ছিলে, মনে না। মীরা নীলের চোখ ভিজে গেল। চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকলো। তারপর ক্যালেন্ডারের দিকে তাকালো। সে শুক্রবার আসতে আরও 3 দিন। 3 দিন যেতে 3 বছর। অবশেষে শুক্রবার এলো। বিকেল 5টার অনেক আগেই নীল কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়েছিল। অবশেষে সূর্য ডুবে যেতে শুরু করলো। নীলও তখন দাঁড়িয়ে। তার মনে হলো হয়তো মীরা আসবে না, হয়তো চিঠিটা অনেক পুরনো, হয়তো সব কিছু সে ভুলে গেছে। সে ধীরে ধীরে ফিরে যাওয়ার জন্য ঘুরল। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। নীল। সে থেমে গেল। কণ্ঠটা আবার এলো, এইবারও কি তুমি আমাকে দেখে চুপ থাকবে? নীল ধীরে ধীরে ফিরে তাকালো। মীরা দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, মুখে হাসি, হাতে একটা সাদা খাম। নীল কিছু বলতে পারল না। মীরা একটু এসে বলল, আমি দেরি করেছি। নীল মৃদু হেসে বলল, অনেক রাগ করেছ না? এরকম করে তাদের ভালোবাসা এগিয়ে যেতে লাগলো। যে ডাকঘরে লাগুক না কেন, ভালোবাসা যত দূরত্ব হোক না কেন, কখনই তাদের সম্পর্ক ও ভালোবাসা অটলই থেকে যায়। তুমি যতই দূরে যাও, তোমার জন্য আমার কাছে একটা চিঠি ঠিকানা সবসময় খোলা থাকবে। তো
বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।